পাংচুয়েশন ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ সহজ রুল অ্যান্ড বোর্ড কোশ্চেন সলভ ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি সাজেশন। আজকে আমি তোমাদেরকে ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশের পাংচুয়েশনের সহজ রুল শেখাবো এবং যতগুলো তোমাদের বোর্ড কোশ্চেন এসেছিল সেগুলো সলভ করে দিব। তোমরা যদি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে পাংচুয়েশনে যে 4 মার্ক থাকে, যেভাবে পাংচুয়েশন আসুক না কেন তোমার 4 মার্কের মধ্যে 4 মার্কেই ইজিলি ভাবে তুলতে পারবা, 100% গ্যারান্টি। মোট কথা আজকে পাংচুয়েশনের 14 গোষ্ঠী উদ্ধার করে দিব। তো প্রথমে আমি তোমাদেরকে পাংচুয়েশনের সাজেশন দিয়ে দেই। পাংচুয়েশন ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি সাজেশন। তো তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি, তোমাদের 2 ধরনের পাংচুয়েশন থাকে। এক নাম্বারটি হলো সাধারণ পাংচুয়েশন, 2 নাম্বারটি হলো ইনভার্টেড কমা পাংচুয়েশন। তো ডিগ্রি তৃতীয় বর্ষে সর্বদা সাধারণ পাংচুয়েশন আসে, ইনভার্টেড কমার পাংচুয়েশন আসে না। তো তোমাদের ইনভার্টেড কমার পাংচুয়েশন পড়ার কোনো দরকার নাই, তোমরা সাধারণ পাংচুয়েশনগুলো পড়লেই তোমরা ইজিলি ভাবে কমন পেয়ে যাবা। প্রথমে আলোচনা করি পাংচুয়েশন কি। তো পাংচুয়েশন কি এর উত্তরটি হলো প্রত্যেক ভাষার বাক্য উচ্চারণের সময় বিরামের জন্য অর্থ বোঝার সুবিধার্থে কিছু চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নগুলোকে ইংরেজিতে পাংচুয়েশন বলে। ইংরেজি ভাষায় ব্যবহৃত পাংচুয়েশন মার্কস গুলো নিম্নে দেওয়া হলো: কমা, সেমিকোলন, ক্লোন, কোলন ড্যাশ, ফুল স্টপ, ড্যাশ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেশন, অ্যাপোস্ট্রফি, হাইফেন, ইনভার্টেড কমা। তো তোমরা এই চিহ্নগুলো এখন দেখে নাও: কমা, সেমিকোলন, ক্লোন, কোলন ড্যাশ, ফুল স্টপ, ড্যাশ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেশন, অ্যাপোস্ট্রফি, হাইফেন, ইনভার্টেড কমা। তো প্রথমে আমরা শিখব ইউজ অফ ফুল স্টপ, অর্থাৎ ফুল স্টপ কোথায় কোথায় বসাতে হয়। আমরা আগে ফুল স্টপ বসানোর নিয়মগুলো শিখব। তো এর নিয়মটি হলো অ্যাসারেটিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসাতে হয়। তো এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো অ্যাসারেটিভ, ইম্পারেটিভ আর অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? আমরা তো অ্যাসারেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ সেন্টেন্স কি সেটা তো জানি না। তো আমি তোমাদেরকে এখন বলে দেই অ্যাসারেটিভ সেন্টেন্স মানে হলো বর্ণনামূলক বাক্য, অর্থাৎ যে কোনো বর্ণনা বোঝাবে। যেমন রাকিব রিডস এ বুক, রাকিব একটি বই পড়ে। এবার আসি ইম্পারেটিভ সেন্টেন্স কি। তো ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থ হলো অনুজ্ঞাসূচক বাক্য। তো এই বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ বোঝাবে। অর্থাৎ যদি কোনো তোমরা বাক্যের মধ্যে দেখো আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায় তাহলে তোমরা বুঝবা সেই সেন্টেন্সটি হবে ইম্পারেটিভ। এবার আসি অপটেটিভ সেন্টেন্স কি। তো অপটেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ হলো প্রার্থনা সূচক বাক্য। অর্থাৎ কারোর জন্য কিছু যদি প্রার্থনা করা হয় তাহলে বুঝতে হবে সেই সেন্টেন্সটি হবে অপটেটিভ সেন্টেন্স। তো তোমরা মনে রাখো অ্যাসারেটিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসাতে হয়। তো আমি এখানে উদাহরণ দিয়েছি। তো তোমরা 1 নম্বরটি দেখো, রাকিব রিডস এ বুক, এর বাংলা অর্থ হলো রাকিব একটি বই পড়ে। তো তোমরা দেখো এটি কিন্তু বর্ণনা বুঝিয়েছে, সুতরাং এটি হলো অ্যাসারেটিভ সেন্টেন্স। যেহেতু এটি অ্যাসারেটিভ সেন্টেন্স সুতরাং এর শেষে একটি ফুল স্টপ বসাতে হবে। আমি এখানে একটি ফুল স্টপ বসিয়ে দিয়েছি। এরপরে 2 নম্বর এক্সাম্পলটি আসি, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলুন। এই সেন্টেন্সটি দ্বারা কিন্তু উপদেশ দেওয়া হয়েছে, সুতরাং বুঝতে হবে এই সেন্টেন্সটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের শেষেও ফুল স্টপ বসাতে হয়, এই কারণে আমি এখানে ফুল স্টপ বসিয়ে দিয়েছি। এরপরে 3 নম্বর সেন্টেন্সে আসি, মে আল্লাহ ব্লেস ইউ, এর বাংলা অর্থ হলো আল্লাহ তোমার মঙ্গল করুক। তো এটি হলো অপটেটিভ সেন্টেন্স, কারণ এই সেন্টেন্স দ্বারা প্রার্থনা বুঝিয়েছে, সুতরাং এই সেন্টেন্সের শেষেও ফুল স্টপ বসাতে হবে। তো তোমরা এই রুলটি ভালোভাবে মনে রাখবা, অ্যাসারেটিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসাতে হয়। তো এখন এখানে একটি কথা দেখো, সেন্টেন্সের শেষে এখন প্রশ্ন হলো কখন বুঝবো সেন্টেন্সটি শেষ। তো আমাদেরকে বুঝতে হবে কখন সেন্টেন্সটি শেষ। তো আমরা যদি সেন্টেন্সটি কখন শেষ সেটা যদি বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা পাংচুয়েশন রাইট করতে পারবো না। তো আমি এখানে একটি তোমাদেরকে সহজ ট্রিক শিখিয়ে দিয়েছি কখন বুঝবো সেন্টেন্সটি শেষ। এর টেকনিকটি হলো নতুন সাবজেক্ট, নতুন ভার্ব, মাঝখানে কোনো কনজাংশন নাই, বুঝতে হবে সেন্টেন্সটি শেষ। তো আমি আবার বলতেছি, সাবজেক্ট থাকবে একদম নতুন এবং ভার্বটাও থাকবে নতুন এবং মাঝখানে কোনো কনজাংশন থাকবে না, তাহলে বুঝতে হবে সেন্টেন্সটি শেষ। এখন তোমরা প্রশ্ন করতে পারো সাবজেক্ট কোনগুলো? আমরা তো সাবজেক্ট চিনি না। তো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেছো সাবজেক্ট হলো আই, উই, হি, শি, ইট, নেম, দে, দেয়ার। তো এগুলো হলো সাবজেক্ট
এগুলো যদি তোমরা বাক্যের মধ্যে নতুন সাবজেক্ট দেখো এবং এরপরে যে ভার্বটি সেটিও নতুন দেখো এবং মাঝখানে কোনো কনজাংশন, তো কনজাংশনগুলো কি কি হলো? কনজাংশনগুলো হলো অ্যান্ড, অর, বাট, এগুলো হলো কনজাংশন। তো এরকম যদি কোনো কনজাংশন না দেখো তাহলে বুঝবা বাক্যটি শেষ। এবার আসি 2 নম্বরে, ইউজ অফ ইন্টারোগেটিভ। তো কোথায় কোথায় প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে সেটা এখন আমি তোমাদেরকে শেখাবো। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ চিহ্ন বসাতে হবে। তো এখন প্রশ্ন হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব? তো ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায়, বাক্যের শুরুতে সাহায্যকারী ভাব। তো তোমরা যদি কোনো বাক্যের শুরুতে দেখো সাহায্যকারী ভাব আছে, তো সাহায্যকারী ভাবগুলো হলো am, is, are, was, were, have, has, had। মডেল ভাব, মডেল ভাবগুলো হলো ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, WS। তো যে কোনো WS ওয়ার্ড থাকতে পারে, যেমন হোয়াট, হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার, ইটিসি থাকলে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। আমি তোমাদেরকে বিষয়টি ক্লিয়ার করে দেই। তোমরা যদি বাক্যের শুরুতে সাহায্যকারী ভার্ব, মডেল ভার্ব এবং WS ওয়ার্ড দেখো তাহলে অবশ্যই তোমাদেরকে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তো আমি এখানে একটি এক্সাম্পল দিয়েছি, তোমরা দেখো হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। তো তোমরা দেখো বাক্যের শুরুতে আছে হ্যাভ, আর হ্যাভ হলো সাহায্যকারী ভার্ব, সুতরাং বাক্যের শেষে আমি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিয়েছি। এবার 2 নম্বর এক্সাম্পলে আসি। তো 2 নম্বর এক্সাম্পলটি হলো হোয়াট আর ইউ ডুইং। তা আমি তোমাদেরকে বলেছি যদি তোমরা বাক্যের শুরুতে WS ওয়ার্ড দেখো তাহলে অবশ্যই বাক্যটির শেষে তোমাদেরকে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। যেহেতু এখানে হোয়াট হলো WS ওয়ার্ড, সুতরাং তোমাদেরকে সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তোমাদের ইউজ অফ ইন্টারোগেটিভ এই রুল থেকে তোমাদের একটি পাংচুয়েশন কিন্তু থাকবেই। অবশ্যই তোমরা এই রুলটি ভালোভাবে মুখস্থ করবা। তোমরা যদি বাক্যের শুরুতে সাহায্যকারী ভাব দেখো অথবা মডেল ভাব দেখো অথবা WS ওয়ার্ড দেখো তাহলে তোমরা অবশ্যই বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিবা। এবার আসি 3 নম্বরে, ইউজ অফ কমা। তো কোথায় কোথায় কমা বসাতে হবে তার রুলটি হলো, 1 নম্বর রুলটি হলো সবচেয়ে কম সময় থামার জন্য যুগল শব্দ, জোড়া জোড়া ভার্ব, কাউকে সম্বোধন করলে প্রারম্ভিক শব্দ, ট্যাগ করছেন, পরস্পর দুটি স্থানের নাম, তারিখ, সাল পৃথক করা ইত্যাদির জন্য কমা বসাতে হয়। তো আমি আবার বলতেছি, সবচেয়ে কম সময় থামার জন্য যুগল শব্দ, জোড়া জোড়া ভার্ব, কাউকে সম্বোধন করলে প্রারম্ভিক শব্দ, ট্যাগ করছেন, পরস্পর দুটি স্থানের নাম, তারিখ এবং সাল পৃথক করা ইত্যাদির জন্য কমা বসাতে হয়। যেমন 1 নম্বর এক্সাম্পল, রিনা, রুবেল, তানিয়া, মামুন অ্যান্ড নাদিয়া আর মাই ডিয়ার স্টুডেন্টস। তো তোমরা দেখো এখানে অনেকগুলো নাম আছে। যদি কোনো বাক্যের মধ্যে অনেকগুলো নাম থাকে তাহলে সেই নামগুলোকে পৃথক করার জন্য তোমাদেরকে কমা ইউজ করতে হবে। এই কারণে আমি এখানে রিনা, রুবেল, তানিয়া এগুলোকে আলাদা করার জন্য কমা ইউজ করেছি। 2 নম্বর এক্সাম্পল, অল ম্যান, হাই অ্যান্ড লো, রিচ অ্যান্ড পোর অ্যাটেন্ডেড দ্য মিটিং। এগুলো হলো জোড়া জোড়া ভার্ব, অর্থাৎ অল ম্যান, হাই অ্যান্ড লো, রিচ অ্যান্ড পোর এগুলো হলো জোড়া জোড়া ভার্ব। যদি জোড়া জোড়া ভার্ব থাকে তাহলে অবশ্যই সেগুলোর ক্ষেত্রেও তোমাদেরকে কমা বসাতে হবে। তো এই কারণে আমি এখানে অল ম্যান, হাই অ্যান্ড লো এখানে কমা বসিয়েছি। 3 নম্বর এক্সাম্পল, মিস্টার কামাল, দ্য প্রিন্সিপাল অফ এক্স কলেজ ইজ অ্যান অনেস্ট ম্যান। তা আমি তোমাদেরকে বলেছিলাম কাউকে সম্বোধন করলে তোমাদেরকে অবশ্যই কমা বসাতে হবে। যেহেতু এখানে মিস্টার কামালকে সম্বোধন করা হয়েছে সুতরাং আমি এখানে একটি কমা বসিয়েছি। তো কমার 2 নম্বর রুলটি হলো দেন, দেয়ারফর, হাউএভার, দাস, ইনডিড, নেভারথলেস, বিসাইডস, মোরওভার ইত্যাদি অ্যাডভার্ব কোনো বাক্যে থাকলে পূর্বে ও পরে কমা বসবে। তো তোমরা যদি কোনো বাক্যের মধ্যে দেন, দেয়ারফর, হাউএভার, দাস, ইনডিড, নেভারথলেস, বিসাইডস, মোরওভার এগুলো হলো অ্যাডভার্ব। এই ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যের মধ্যে দেখো তাহলে অবশ্যই তোমরা এর পূর্বে এবং পরে কমা বসাবা। তা আমি এখানে একটি এক্সাম্পল দিয়েছি, তোমরা দেখো আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড গ্রান্ট মাই প্রেয়ার। তো এখানে দেখো দেয়ারফর, তো দেয়ারফর যেহেতু এখানে আছে সুতরাং দেয়ারফরের সামনে এবং পরে কমা বসাতে হবে। এই কারণে আমি এখানে দেয়ারফরের আগে কমা এবং দেয়ারফরের পরে কমা বসিয়েছি।
তো আর একটি রুল হলো ইয়েস এবং নো শব্দ দুটির পরে কমা বসে। তো তোমরা যদি কোনো বাক্যের মধ্যে ইয়েস অথবা নো দেখো তাহলে অবশ্যই তোমরা ইয়েস এবং নো এর পরে অবশ্যই কমা বসাবা। তো আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, তোমরা দেখো ইয়েস আই হ্যাভ ডান ইট, নো হি ইজ নট ডিসপেন্সেবল। তো দেখো এখানে আছে ইয়েস, তো ইয়েস এর পরে আমি কমা বসিয়েছি এবং পরের বাক্যে নো আছে, তো নো এর পরেও কিন্তু আমি কমা বসিয়েছি। এবার আসি 4 নম্বরে ইউজ অফ এক্সক্লামেশন। তো এক্সক্লামেশন চিহ্ন, তোমরা যে এক্সক্লামেশন চিহ্নটি দেখতেছো এই চিহ্নটি কোথায় কোথায় বসাতে হবে। তো এর রুলটি হলো এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে এবং ইন্টারজেকশনের শেষে নোট অফ এক্সক্লামেশন বসে। এক্সক্লামেটরি এবং ইন্টারজেকশন সেন্টেন্স কি সেটা আমি তোমাদেরকে এখন বলে দেই। এক্সক্লামেটরি সেন্টেন্স হলো আশ্চর্যবোধক, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো আশ্চর্যবোধক অর্থ প্রকাশ করবে সেটি হলো এক্সক্লামেটরি সেন্টেন্স, এবং ইন্টারজেকশন সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা আনন্দ, বিস্ময়, দুঃখ প্রকাশ করে সেটি হলো ইন্টারজেকশন সেন্টেন্স। এবার এক্সাম্পলে আসি। তো 1 নম্বর এক্সাম্পলটা আমি দিয়েছি, দেখো হোয়াট এ ফুল আই অ্যাম, এর বাংলা অর্থ হলো আমি কি বোকা। তো তোমরা দেখো এই সেন্টেন্সটি দ্বারা কিন্তু আশ্চর্য বুঝিয়েছে, অর্থাৎ এই সেন্টেন্সটি হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। যেহেতু এটি এক্সক্লামেটরি সেন্টেন্স সুতরাং এর শেষে অবশ্যই এক্সক্লামেটরি চিহ্ন বসাতে হবে, সুতরাং আমি এই সেন্টেন্সের শেষে এক্সক্লামেটরি চিহ্ন বসিয়েছি। 2 নম্বর এক্সাম্পলটি হলো অ্যালাস আই অ্যাম আনডান, এর বাংলা অর্থ হলো হায় আমি পূর্ব অবস্থায় ফিরে এসেছি। তো এটিও কিন্তু আশ্চর্য বুঝিয়েছে, সুতরাং তোমাদেরকে অবশ্যই অ্যালাসের পরে সাইন অফ এক্সক্লামেশন এই চিহ্নটি বসাতে হবে। 5 নাম্বারটি হলো কম্পাউন্ড ওয়ার্ডের বিভিন্ন অংশ যুক্ত করতে হাইপেন বসাতে হয়। এখন প্রশ্ন হলো কম্পাউন্ড ওয়ার্ড কি? তো কম্পাউন্ড ওয়ার্ড হলো যৌগিক শব্দ। তো তোমরা যদি কোনো যৌগিক শব্দ দেখো তাহলে অবশ্যই এর বিভিন্ন অংশকে সংযুক্ত করতে তোমাদেরকে হাইপেন বসাতে হবে। তো আমি এখানে এক্সাম্পল দিয়েছি, তোমরা দেখো ফাদার ইন ল, মাদার ইন ল। তো দেখো এটা কিন্তু কম্পাউন্ড ওয়ার্ড, সুতরাং তোমাদেরকে এই কম্পাউন্ড ওয়ার্ডের মাঝখানে হাইপেন বসাতে হবে। অনুরূপভাবে মাদার ইন ল, এখানে আমি হাইপেন বসিয়েছি। তো এই রুলটি তোমাদের খুব কম আসে, তোমরা এই দুটি এক্সাম্পল মনে রাখিও। ফাদার ইন ল, মাদার ইন ল এর মাঝখানে তোমাদেরকে অবশ্যই এই চিহ্নটি বসাতে হবে। এবার আসি ইউজ অফ ক্যাপিটাল লেটার্স। তো অবশ্যই তোমাদেরকে এই 6 নম্বর রুলটি মুখস্থ রাখতে হবে। ইউজ অফ ক্যাপিটাল লেটার্স অর্থাৎ কোথায় কোথায় বড় হাতের অক্ষর তোমাদেরকে বসাতে হবে। তো এর রুলটি হলো প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ড, প্রপার নাউন, বার, মাস, পাহাড়, পর্বত, বিখ্যাত বা ঐতিহাসিক ঘটনা, আয়, উপাধি, অ্যাব্রিভিয়েশন, চিঠিতে সম্বোধন করতে, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, সমিতি, দলের নাম, জাহাজ, বিমান, ট্রেন, জাতি, ধর্ম, নাম ইত্যাদি ওয়ার্ডগুলোর আগে ক্যাপিটাল লেটার বসাতে হয়। তো তোমাদেরকে আমি আবার বলে দেই কোথায় কোথায় তোমরা বড় হাতের অক্ষর বসাবা। প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ড, অর্থাৎ তোমরা যখন সেন্টেন্স শুরু করবা তার প্রথম ওয়ার্ডটি তো অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এরপর প্রপার নাউন। তো তোমরা প্রশ্ন করতে পারো প্রপার নাউন কি? তো প্রপার নাউন হলো যে ওয়ার্ড দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম বোঝায়, সেটি হলো প্রপার নাউন। বার, যেমন স্যাটারডে, সানডে, মানডে। মাস, যে কোনো মাসের নাম, জানুয়ারি, ফেব্রুয়ারি। পাহাড়, পাহাড়ের নাম, পর্বতের নাম। বিখ্যাত বা ঐতিহাসিক ঘটনা, যে কোনো বিখ্যাত বা ঐতিহাসিক যদি কোনো ঘটনা থাকে। আই, আই সর্বদা ক্যাপিটাল লেটারে লিখতে হবে, যে কোনো উপাধি। অ্যাব্রিভিয়েশন, তো অ্যাব্রিভিয়েশন অর্থ হলো সংক্ষিপ্ত, যেমন MA, BA, PM, এগুলো অবশ্যই তোমাদেরকে বড় হাতের অক্ষরে লিখতে হবে। চিঠিতে সম্বোধন করতে, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, সমিতি, দলের নাম, জাহাজ, বিমান, ট্রেন, জাতি, ধর্ম, যে কোনো নাম ইত্যাদির ক্ষেত্রে অবশ্যই ওয়ার্ডগুলোর আগে ক্যাপিটাল লেটার তোমাদেরকে বসাতে হবে। তো এই রুলটি খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই 6 নম্বর রুলটি মুখস্থ রাখবা। এবার আসি ইউজ অফ অ্যাপোস্ট্রফি, অর্থাৎ তোমরা কোথায় কোথায় অ্যাপোস্ট্রফি এই চিহ্নটি বসাবা। সাধারণত অ্যাপোস্ট্রফি কোনো ওয়ার্ডকে সংক্ষিপ্ত করার জন্য অ্যাপোস্ট্রফি চিহ্নটি বসাতে হয়। তো তোমরা আমি এখানে এক্সাম্পল দিয়েছি, তোমরা দেখো এখানে দেখো দেওয়া আছে ইউ, শেষে একটি ই দেওয়া আছে, সুতরাং তোমাদেরকে এখানে করতে হবে UR, অর্থাৎ অ্যাপোস্ট্রফি কোনো বর্ণকে উজ্জ্ব করার জন্য কিন্তু অ্যাপোস্ট্রফি বসানো হয়। যদি তোমরা দেখো কোনো ওয়ার্ড এলোমেলোভাবে দেওয়া আছে এবং সেই ওয়ার্ডটি তোমরা
উচ্চারণ করতে পারছো না, সুতরাং তোমরা মনে রাখবা সেই ওয়ার্ডটিতে অবশ্যই তোমাদেরকে অ্যাপোস্ট্রফি দিয়ে পূর্ণ একটি ওয়ার্ড তৈরি করতে হবে। তো এখানে দেখো এটি কিন্তু উচ্চারণ করা যায় না, সুতরাং আমরা প্রথমে নেব ইউ। তো ইউ, এরপরে অ্যাপোস্ট্রফি দিলাম, এরপর এ আর ই আর। তো এখানে কিন্তু আছে ইউ আর, এরপর অনুরূপভাবে দেখো আই, এরপরে এম। তো অবশ্যই তোমরা আই এর পরে অ্যাপোস্ট্রফি দিবা, এরপরে এ বসাবা। তো এটি হবে আই এম। অনুরূপভাবে ডু, এরপরে টি আছে, তোমাদেরকে দিতে হবে ডন্ট অর্থাৎ ডু নট। এরপরে দেখো আছে ইটস। তো ইটস কে তোমাদেরকে দিতে হবে ইট ইজ, মাঝখানে অ্যাপোস্ট্রফি, এরপরে ইউ দিয়ে আছে ডি। তো তোমাদেরকে অবশ্যই এটা করতে হবে ইউ, এরপরে অ্যাপোস্ট্রফি দিতে হবে, এরপরে দিতে হবে ডি। তো এটা কিন্তু হবে এর পূর্ণ যে ওয়ার্ড সেটি হবে ইউ হ্যাড। তো তোমরা এই কটি ওয়ার্ড মুখস্থ রাখো, তোমাদের এই কটি ওয়ার্ডের মধ্য থেকে পরীক্ষা আসবে, তোমরা এই অ্যাপোস্ট্রফিগুলো মুখস্থ করে রাখবা। বোর্ড কোশ্চেন প্র্যাকটিস। এখন আমি অনার্স সেকেন্ড ইয়ার এবং ডিগ্রি থার্ড ইয়ারে যে পাংচুয়েশনগুলো বোর্ডের মধ্যে এসেছিল সেগুলো সলভ করে দিব। তো প্রথমে সলভ করি ডিগ্রি বোর্ড কোশ্চেন 2018 সালে যে পাংচুয়েশনটি এসেছে সেটি সলভ করে দিব। বোর্ড কোশ্চেন সলভ করার আগে আমি তোমাদেরকে একটি সহজ ট্রিক শিখিয়ে দেই। তোমাদের প্যাসেজের মধ্যে অনেক সময় স্মল লেটার দেওয়া থাকবে, ভুল করা থাকবে, তোমাদেরকে স্মল লেটারকে পরিবর্তন করে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। অনেক সময় ভুল করে তোমাদের প্যাসেজের মধ্যে ক্যাপিটাল লেটার থাকবে, তোমাদেরকে সেই ক্যাপিটাল লেটারকে পরিবর্তন করে স্মল লেটারে লিখতে হবে এবং তোমাদের ইউজ করতে হবে কমা, ফুল স্টপ, ইন্টারোগেটিভ এবং অ্যাপোস্ট্রফি। এই চিহ্ন কয়টি ব্যবহার করতে হবে। তো এবার সরাসরি বোর্ড কোশ্চেন সলভে যাই। তো আমি এখানে লিখি অ্যান্সার। তো আমি এখানে লিখি অ্যান্সার। তো আমি এখানে অ্যান্সার লিখলাম। তো আমি এই সলভটি এখন তোমাদেরকে করে দিব। ডিগ্রি বোর্ড কোশ্চেন 2018। তো 2018 সালে যে বোর্ড কোশ্চেনটি এসেছিল সেটি আমরা প্রথমে একবার রিডিং পড়ে নিব। The most important of all the parts of a tragedy is the structure of the incidents, because tragedy is an imitation not of a man but of an action and life. এই প্যাসেজ পাংচুয়েশনটি আমাদেরকে সলভ করতে হবে। তো আমি এখানে লিখলাম অ্যান্সার। তো আমরা এটা অ্যান্সার করব। তো আমি প্রথমে একটা লাইন কপি করে নিলাম, লাইনটি এখানে বসালাম। তো আমি তোমাদেরকে বলেছিলাম বাক্যের শুরুতে অর্থাৎ শুরুতে যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটির প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো তোমরা দেখো এখানে দা। তো দা এর প্রথম যে লেটারটি আছে সেটি স্মল লেটারে আছে, তো এটিকে অবশ্যই আমাদেরকে ক্যাপিটাল লেটার করতে হবে। তো দা এর টিটি আমি এখানে ক্যাপিটাল লেটার করে দিলাম। তো পরের লাইনটি আমরা এখন পড়বো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা জানো ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটির সামনে কখনোই ক্যাপিটাল লেটার বসবে না, কারণ আমি তোমাদেরকে ক্যাপিটাল লেটারের যে রুলটি শিখিয়েছি সেখানে আমি কিন্তু তোমাদের বলে দিয়েছি যে কোথায় কোথায় ক্যাপিটাল লেটার বসবে। তো ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটি হলো ভার্ব, আর ভার্বের সাথে কখনো ক্যাপিটাল লেটার বসে না, সর্বদা স্মল লেটারে বসাতে হবে। তো আই এখানে আমি স্মল লেটার বসালাম। এরপরের লাইনটি পড়ি, অফ অল দ্য পার্টস অফ এ ট্র্যাজেডি। তো তোমরা জানো ট্র্যাজেডি মানে হলো মর্মান্তিক ঘটনা। তো ট্র্যাজেডিও তোমাদেরকে বড় হাতের অক্ষর লেখা যাবে না, টিটি অবশ্যই তোমাদেরকে ছোট হাতের অক্ষরে লিখতে হবে। এরপরে ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য ইনসিডেন্টস, বিকজ। তো তোমরা দেখো এখানে আছে ইনসিডেন্টস, আর ইনসিডেন্টসের কখনোই তোমাদেরকে ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না, এখানেও তোমাদেরকে স্মল লেটার ব্যবহার করতে হবে, কারণ ইনসিডেন্টসও কিন্তু একটি ভার্ব, আর ইনসিডেন্টস ওয়ার্ডের সাথে তোমাদেরকে অবশ্যই স্মল লেটার ব্যবহার করতে হবে। কারণ আমি তোমাদেরকে যে ক্যাপিটাল লেটারের রুলটি শিখিয়েছি সেই রুলের মধ্যে আমি তোমাদেরকে কিন্তু বলে দিয়েছি যে এই ওয়ার্ডগুলোর মধ্যে তোমাদেরকে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। সেখানে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম ইনসিডেন্ট এই ওয়ার্ডটিতে কখনোই ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না। তো তোমরা দেখো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ অল পার্টস অফ এ ট্র্যাজেডি ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য ইনসিডেন্টস। তো এখানে কিন্তু বাক্যটি শেষ হয়েছে। যেহেতু এই বাক্যটি অ্যাসারেটিভ বাক্য এবং এই বাক্যটির প্রথমে WS ওয়ার্ড দেওয়া নাই, সুতরাং আমি এখানে ফুল স্টপ বসালাম। তো আমি তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দেই, বাক্য শেষ হলে তোমরা ফুল স্টপ বসাবা না প্রশ্নবোধক চিহ্ন বসাবা বা না বা আশ্চর্য চিহ্ন বসাবা তা নির্ভর করে সাবজেক্টের উপর। তোমরা অবশ্যই সাবজেক্টটি দেখবা এবং বাক্যটি দেখবা কোন সেন্টেন্সে আছে। তো তোমরা দেখো বাক্যের শুরুতে কোনো WS চিহ্ন নাই, সাহায্যকারী ভার্ব নেই এবং মডাল ভার্ব দেওয়া নাই, সুতরাং এর শেষে অবশ্যই তোমাদেরকে
ফুল স্টপ বসাতে হবে। তো এরপরে দেখো আছে বিকজ। তো আমি এখানে যেহেতু ফুল স্টপ দিয়েছি, তো ফুল স্টপের প্রথম অক্ষর বড় হাতের হয়, তো এখানে বিকজ বড় হাতের অক্ষরই দেওয়া আছে। আর আমি তোমাদেরকে একটা রুল শিখিয়ে দেই, তোমরা যদি বিকজ কোনো বাক্যের মধ্যে প্রথম ওয়ার্ড দেখো তাহলে অবশ্যই বিকজের পরে তোমাদেরকে একটি কমা বসাতে হবে। তো আমি এখানে বিকজের পরে একটি কমা বসালাম। এরপরে দেখো আছে ট্র্যাজেডি। আর ট্র্যাজেডির প্রথম অক্ষর বড় হাতের অক্ষর লেখা যাবে না, এই কারণে আমি এখানে স্মল লেটার ট্র্যাজেডি করে দিলাম। তো এখানে দেখো ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন। তো এখানে একটি কিন্তু সেন্টেন্স হয়ে গেল, এটা কম সময় থামার জন্য একটি সেন্টেন্স। ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন, অর্থাৎ ট্র্যাজেডি হলো একটি ইমিটেশন, সুতরাং তোমাদেরকে এখানে একটি কমা ব্যবহার করতে হবে। এরপরে দেখো নট অফ ম্যান বাট অফ অ্যান অ্যাকশন অ্যান্ড লাইফ। তো বাক্যটি শেষ হয়েছে, এখানে ফুল স্টপ বসাতে হবে। তো এর অ্যান্সারটি আমি কিন্তু তোমাদেরকে করে দিলাম। এর অ্যান্সারটি হবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ অল পার্টস অফ এ ট্র্যাজেডি ইজ অ্যান স্ট্রাকচার অফ দ্য ইনসিডেন্টস। এখানে ফুল স্টপ হবে, বিকজের পরে কমা হবে, ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন, এখানে কমা হবে, নট অফ ম্যান বাট অফ অ্যান অ্যাকশন অ্যান্ড লাইফ, এখানে ফুল স্টপ বসবে। এবার আসি ডিগ্রি বোর্ড কোশ্চেন 2016 সালে যে পাংচুয়েশনটি এসেছিল সেটি হলো, প্রথমে আমরা আগে প্যাসেজটি পড়ে নেই। I see that you are in the habit of eating a heavy luncheon. I am sure it's a mistake. Why do not you follow my example and just eat one thing? I am sure you had feel ever so much better for it. তো আমি এখন এটি তোমাদেরকে সলভ করে দিব। তো আমি তোমাদেরকে বলেছিলাম বাক্যের শুরুতে অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। তো তোমরা দেখো আই এখানে আছে স্মল লেটার, তো স্মল লেটারকে আমরা পরিবর্তন করে ক্যাপিটাল লেটারে আই লিখলাম। এরপরে দেখি আই সি দ্যাট ইউ আর। তো আমি তোমাদেরকে বলেছিলাম যদি তোমরা বাক্যের মধ্যে ইউ আর ই দেখো তাহলে অবশ্যই তোমাদেরকে ইউ এর পরে অ্যাপোস্ট্রফি দিতে হবে। তো আমি এখানে ইউ এর পরে অ্যাপোস্ট্রফি দিলাম। ইউ আর ইন দ্য হ্যাবিট অফ ইটিং এ হেভি ল্যানসেন। আই এম শিওর। তো তোমরা দেখো আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা কিভাবে বুঝবা বাক্যটি শেষ। তোমরা যদি বাক্যের মধ্যে নতুন সাবজেক্ট নতুন ভাব দেখো তাহলে বুঝবা বাক্যটি শেষ। তো তোমরা দেখো এখানে কিন্তু নতুন সাবজেক্ট আই আছে এবং নতুন ভাব শিওর আছে, সুতরাং তোমাদেরকে বুঝতে হবে এখান থেকে বাক্যটি শেষ। তাই আমি আবার তোমাদেরকে বলতেছি, আমি তোমাদেরকে বলেছিলাম যদি বাক্যের মধ্যে নতুন সাবজেক্ট এবং নতুন ভাব পাও তাহলে বুঝবা সেখান থেকে বাক্যটি শেষ। যেহেতু এখানে নতুন সাবজেক্ট আই আছে এবং নতুন ভাব শিওর আছে, সুতরাং তোমাদেরকে বুঝতে হবে এই বাক্যটি এখান থেকে শেষ। যেহেতু এটি অ্যাসারেটিভ সেন্টেন্স, সুতরাং এর শেষে তোমাদেরকে অবশ্যই ফুল স্টপ বসাতে হবে। তো আমি এখানে ফুল স্টপ বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে পরের সেন্টেন্সে পাংচুয়েশন ঠিক করতে হবে। তো তোমরা দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে ফুল স্টপের পরে প্রথম অক্ষর অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো তোমরা দেখো এখানে আছে আই, সুতরাং তোমাদেরকে আই কে বড় হাতের অক্ষরে লিখতে হবে। এরপরে এখানে আই এম আছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি কোনো বাক্যের মধ্যে আই এম একসাথে দেখো তাহলে তোমাদেরকে আই এর পরে অবশ্যই একটি অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে। তো আমি এখানে অ্যাপোস্ট্রফি ইউজ করলাম। আই এম শিওর ইটস এ মিস্টেক। হোয়াই ডু নট। তো তোমরা দেখো এখানে কিন্তু আবার নতুন সাবজেক্ট এসেছে, হোয়াই, নতুন সাবজেক্ট, সুতরাং বুঝতে হবে এখান থেকেও বাক্যটি শেষ। তো আমি তোমাদেরকে আর একটি সহজ ট্রিক শিখিয়ে দেই। তোমরা যদি কোনো বাক্য দেখো এবং সেই বাক্যটি পরে আবার ডাব্লিউএস কোনো ওয়ার্ড দেখো তাহলে বুঝবা সেখান থেকে বাক্যটি শেষ হয়েছে। যেহেতু এখানে ডাব্লিউএস নতুন শুরু হয়েছে, সুতরাং তোমাদেরকে বুঝতে হবে এই ডাব্লিউএস এর আগে থেকে তোমাদের পরের বাক্যটি শেষ হবে। তো তোমরা দেখো এখানে আছে আই এম শিওর ইটস এ মিস্টেক, সুতরাং দেখতেছো এটি অ্যাসারেটিভ বাক্য। তো এখানে অবশ্যই তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে। তো আমি এখানে ফুল স্টপ বসিয়ে দিলাম। এরপরে দেখো ফুল স্টপের পরে প্রথম অক্ষর অবশ্যই তোমাদেরকে বড় হাতের লিখতে হবে। তো এখানে ডাব্লিউটি আমি বড় হাতের অক্ষরে লিখলাম, হোয়াই। এরপরে দেখো এখানে আছে ডু নট। আমি তোমাদেরকে বলেছি যদি এনটি একসাথে থাকে তাহলে তোমাদেরকে মাঝখানে অবশ্যই অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে। তো যেহেতু এখানে এনটি একসাথে ছিল এই কারণে আমি মাঝখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি। হোয়াই ডু নট ইউ ফলো এক্সাম্পল অ্যান্ড জাস্ট ইট ওয়ান থিং আই এম শিওর। তোমরা দেখো এখানে কিন্তু আবার নতুন সাবজেক্ট শুরু হয়েছে আই এবং এরপরে নতুন ভাব শিওর দেওয়া আছে, সুতরাং তোমাদেরকে বুঝতে হবে এখান থেকে বাক্যটি শেষ। কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যদি বাক্যের মধ্যে নতুন সাবজেক্ট এবং নতুন ভাব থাকে তাহলে বুঝতে হবে সেখান থেকে বাক্যটি শেষ। তো এখান থেকে বাক্যটি শেষ হবে। এখন তোমাদেরকে দেখতে হবে সাবজেক্টে কি আছে।
সাবজেক্ট অনুযায়ী কিন্তু তোমাদেরকে এখানে ফুল স্টপ হবে না, প্রশ্নবোধক চিহ্ন হবে না, আশ্চর্যবোধক চিহ্ন হবে, তার উপর ডিপেন্ডস করে, সাবজেক্টের উপর ডিপেন্ডস করে তোমাদেরকে বসাতে হবে। তো তোমরা দেখো এখানে কিন্তু সাবজেক্টটি আছে হোয়াই, আর হোয়াই হলো ডাব্লিউএস ওয়ার্ড, আর ডাব্লিউএস ওয়ার্ড থাকলে অবশ্যই বাক্যের শেষে তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তো যেহেতু বাক্যের সাবজেক্টে হোয়াই ডাব্লিউএস ওয়ার্ড আছে, সুতরাং আমি এখানে ডাব্লিউএস কোশ্চেন বসিয়ে দিলাম। অবশ্যই ডাব্লিউএস কোশ্চেনের পরেও তোমাদেরকে সাবজেক্টটি বড় হাতের অক্ষরে লিখতে হবে। তো তোমরা দেখো এখানে আছে আই, তো আমি আইটিকে বড় হাতের অক্ষরে লিখলাম। আমি তোমাদেরকে বলেছিলাম আই এর সাথে যদি এম থাকে তাহলে আই এর পরে অবশ্যই তোমাদেরকে অ্যাপোস্ট্রফি দিতে হবে। তো আমি এখানে আই এর পরে অ্যাপোস্ট্রফি দিলাম। আই অ্যাম শিওর ইউ হ্যাড। তো আমি তোমাদেরকে আরেকটি রুল শিখেছিলাম, ইউ এর পরে যদি ডি থাকে তাহলে অবশ্যই ইউ এর পরে তোমাদেরকে অ্যাপোস্ট্রফি বসাতে হবে। তো এখানে আছে ইউ হ্যাড ফিল ইভার সো মাচ বেটার ফর ইট। তো তোমরা দেখো আই অ্যাম শিওর, আই অ্যাম শিওর এই সেন্টেন্সটি হলো অ্যাসারেটিভ সেন্টেন্স, সুতরাং এর শেষে একটি ফুল স্টপ বসাতে হবে। তো আমি এর শেষে একটি ফুল স্টপ বসিয়ে দিলাম। তো আমরা কিন্তু ডিগ্রি বোর্ড কোশ্চেন 2016 সালের অ্যান্সারটি পেয়ে গেলাম। এবার আসি অনার্স বোর্ড কোশ্চেন 2013 সালে অনার্সে যে পাংচুয়েশনটি এসেছিল সেটি এখন সলভ করে দিব। তো সলভ করার আগে প্রথমে প্যাসেজটি একবার পড়ে নিই। তো প্যাসেজটি হলো, বাংলাদেশ is a famous for two of its gifts of nature. One is the longest sea beach of Cox's and other is the Sundarbans. So we must take every necessary measures to protect them. তা আমি এখন এটি সলভ করে দিব। তো তোমরা দেখো প্রথমে আমি তোমাদেরকে বলেছিলাম বাক্যের শুরুতে অবশ্যই প্রথমটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো তোমরা দেখো এখানে বাক্যের শুরু বি, তো বিটি অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো আমি এখানে ক্যাপিটাল লেটারে লিখলাম, বাংলাদেশ ইজ ফেমাস ফর টু অফ ইটস গিফটস অফ নেচার, ওয়ান ইজ দ্য লংগেস্ট। তো তোমরা দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যদি তোমরা নতুন সাবজেক্ট এবং নতুন ভাব পাও তাহলে বুঝতে হবে সেখান থেকে বাক্যটি শেষ। তো তোমরা দেখো এই সেন্টেন্সগুলোর মধ্যে এখানে কিন্তু নতুন সাবজেক্ট শুরু হয়েছে ওয়ান এবং এরপরে নতুন ভাব আছে ইজ। তো তোমরা দেখো এখানে কিন্তু নতুন সাবজেক্ট এবং নতুন ভাব পেয়ে গেছি, সুতরাং বুঝতে হবে এখান থেকে বাক্যটি শেষ। তো তোমরা দেখো এই বাক্যটি কিন্তু অ্যাসারেটিভে আছে, সুতরাং এর শেষে একটি ফুল স্টপ বসাতে হবে। এরপরে দেখো ফুল স্টপের পরে প্রথম যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটির প্রথম অক্ষরটি বড় হাতে লিখতে হবে। তো এখানে ওয়ানটি বড় হাতের আমি লিখলাম, ওয়ান ইজ দ্য লংগেস্ট সি বিচ। তো তোমরা ধরো সি বিচ অর্থ হলো সমুদ্র সৈকত, সুতরাং তোমাদেরকে সি বিচ আলাদা আলাদাভাবে লিখতে হবে। তো সি যেহেতু সমুদ্র সৈকত, আর সমুদ্র সৈকতে অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, এই কারণে এখানে সিটি বড় হাতের অক্ষরে লিখতে হবে। এরপরে বিচ, এই বিচের বিটিও অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, কারণ সি বিচ এর বাংলা অর্থ হলো সমুদ্র সৈকত। তো যে কোনো সমুদ্র সৈকতের নাম লেখার জন্য অবশ্যই তোমাদেরকে বড় হাতের অক্ষরে লিখতে হবে। অফ কক্সবাজার, তো কক্স এখানে অবশ্যই কক্সের সাথে অ্যাপোস্ট্রফি বসবে, তো আমি এখানে অ্যাপোস্ট্রফি বসালাম, কক্সবাজার অ্যান্ড আদার ইজ দ্য সুন্দরবনস। তো তোমরা জানো সুন্দরবন একটা বনের নাম, আর বনের নামের ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটার প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে বসাতে হবে। তো এই কারণে আমি এখানে প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে বসিয়েছি। যদি নতুন সাবজেক্ট এবং নতুন ভার্ব থাকে তাহলে বুঝতে হবে বাক্যটি সেখান থেকে শেষ। তো তোমরা দেখো এখানে নতুন সাবজেক্ট আছে উই এবং এরপরে নতুন ভার্ব মাস্ট আছে, সুতরাং বুঝতে হবে বাক্যটি এখান থেকে শেষ। কিন্তু যদি বাক্যের মধ্যে নতুন সাবজেক্ট এবং নতুন ভার্ব থাকে এবং তার সামনে যদি সো থাকে তাহলে বুঝতে হবে এই সোটি পরের বাক্যের। তো আমি আবার তোমাদেরকে বিষয়টি ক্লিয়ার করে দেই, তোমরা যদি বাক্যের মধ্যে নতুন সাবজেক্ট এবং নতুন ভাব দেখো এবং তার সামনে যদি তোমরা সো দেখো তাহলে বুঝতে হবে এই সোটি পরের বাক্যের, প্রথম বাক্যের না। যেহেতু এখানে নতুন সাবজেক্ট এবং নতুন ভার্ব আছে, সুতরাং বুঝতে হবে বাক্যটি এখান থেকে শেষ। তো তোমরা দেখো এই বাক্যটি কিন্তু অ্যাসারেটিভ, সুতরাং এখানে একটি ফুল স্টপ তোমাদেরকে বসাতে হবে। তো আমি এখানে একটি ফুল স্টপ বসিয়ে দিলাম। তো ফুল স্টপের পরে প্রথম অক্ষর অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, তো এখানে এসটি বড় হাতের অক্ষরে আমি লিখে দিলাম। তো আমি তোমাদেরকে আরেকটি রুল শিখিয়ে দেই, তোমরা যদি বাক্যের মধ্যে যে কোনো বাক্যের মধ্যে সো দেখো তাহলে অবশ্যই তোমাদেরকে সো এর পরে কমা ইউজ করতে হবে। তো যেহেতু এখানে সো আছে, সো যেখানেই থাকুক না কেন, ইয়েস নো এবং সো যেখানেই থাকুক না কেন এরপরে অবশ্যই তোমাদেরকে কমা ব্যবহার করতে হবে। তো যেহেতু এখানে সো আছে,
সুতরাং আমি সো এর পরে একটা কমা ইউজ করলাম। এরপর উই মাস্ট টেক এভরি নেসেসারি মেজার টু প্রোটেক্ট দেম। তো তোমরা দেখো এই বাক্যটি যেহেতু অ্যাসারেটিভ, সুতরাং এর শেষে একটি তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে। তো আমি এখানে একটি ফুল স্টপ বসিয়ে দিলাম। এবার আসি অনার্স বোর্ড কোশ্চেন 2011 সালে পাংচুয়েশনটি এসেছিল, সেটি এখন সলভ করে দিব। তো এখানে প্যাসেজটি আছে, তোমরা দেখো। দ্য গ্রেট শিপ টাইটানিক সেলড ফর নিউ ইয়র্ক ফ্রম সাউদাম্পটন on 10 April 1912 carrying 1316 passengers and a crew of 1891. At that time, however, she was not only the largest ship but also unsinkable. তো আমি এখন এটির সলভ করে দিব। তো তোমরা জানো বাক্যের প্রথম যে লেটারটি থাকবে সেটি অবশ্যই তোমাদেরকে বড় হাতের অক্ষরে লিখতে হবে। তো এখানে দায়ের টিটি আমি বড় হাতের অক্ষরে লিখলাম। দ্য গ্রেট শিপ টাইটানিক। তো আমি তোমাদেরকে বলেছিলাম যদি কোনো জাহাজের নাম থাকে তাহলে অবশ্যই তার প্রথম অক্ষর বড় হাতের অক্ষরে লিখতে হবে। তো তোমরা জানো টাইটানিক একটি জাহাজের নাম, সুতরাং এখানে টিটি বড় হাতের অক্ষরে লিখতে হবে। দ্য গ্রেট শিপ টাইটানিক বড় হাতের অক্ষরে লিখলাম। সেলড ফর নিউ ইয়র্ক। তো তোমরা জানো নিউ ইয়র্ক একটি শহরের নাম, আর কোনো শহরের নাম থাকলে অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো আমি এখানে নিউ ইয়র্কের নিউ এবং ইয়র্ক এই ওয়ার্ড দুটির প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে লিখলাম। ফ্রম সাউদাম্পটন। তো তোমরা জানো সাউদাম্পটন একটি শহরের নাম, সুতরাং তোমাদেরকে এখানে সাউদাম্পটনের প্রথম যে লেটারটি সেটি বড় হাতের অক্ষরে লিখতে হবে। অন 10 এপ্রিল। তো তোমরা জানো এপ্রিল একটি মাসের নাম, তো মাসের নামের ক্ষেত্রে তোমাদেরকে প্রথম অক্ষরটি বড় হাতের অক্ষরে লিখতে হবে। 1912। তো আমি তোমাদেরকে বলেছিলাম মাস এবং সালকে পৃথক করার জন্য কমা বসাতে হয়। যেহেতু এখানে মাস এবং সাল আছে, সুতরাং তোমাদেরকে অবশ্যই এখানে একটি মাস এবং সালকে পৃথক করার জন্য কমা বসাতে হবে। তো আমি এখানে একটি কমা বসালাম। 1912 ক্যারিং 1360 প্যাসেঞ্জার অ্যান্ড এ ক্রিউ অফ 1891। তো এখান থেকে কিন্তু তোমাদের বাক্যটি শেষ হবে। যেহেতু এই বাক্যটি অ্যাসার্টিভ, সুতরাং তোমাদেরকে এখানে অবশ্যই ফুল স্টপ বসাতে হবে। তো আমি এখানে একটি ফুল স্টপ বসিয়ে দিলাম। তো ফুল স্টপের পরে অবশ্যই প্রথম অক্ষরটি বড় হাতের অক্ষরে লিখতে হবে। তো এরপরে দেখো আছে হাউ ইভার। তো আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি কোনো বাক্যের মধ্যে হাউ ইভার এই ওয়ার্ডটি দেখো তাহলে অবশ্যই তোমাদেরকে হাউ ইভারের আগে এবং পরে কমা বসাতে হবে। যেহেতু এখানে হাউ ইভার আছে, সুতরাং হাউ ইভারের আগে এবং হাউ ইভারের পরে আমি কমা বসালাম। শি ওয়াজ নট অনলি দ্য লার্জেস্ট শিপ বাট অলসো আনসিঙ্কেবল। তো তোমরা দেখো এই সেন্টেন্সটিও কিন্তু অ্যাসার্টিভ, সুতরাং তোমাদেরকে এখানেও ফুল স্টপ বসাতে হবে। তো আমরা কিন্তু এই আনসারটিও পেয়ে গেলাম। তোমাদের কাছে অবশ্যই রকিবুল 24 এর বুলেট কম্পালসরি ইংলিশ ডিগ্রি পাস কোর্স হ্যান্ডনোটটি থাকা দরকার, কারণ এই হ্যান্ডনোটটি যদি তোমরা 550 টাকা দিয়ে ক্রয় করে বাসার মধ্যে পড়ো তাহলে খুব সহজে 8 থেকে 10 দিন পরে A+ তুলতে পারবা। এই হ্যান্ডনোটটি ক্রয় করলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বইও পড়তে হবে না। এই হ্যান্ডনোটটি একটি কমপ্লিটলি প্রিপারেশনের জন্য আমি তৈরি করেছি। তোমরা যদি এই হ্যান্ডনোটটি মাত্র 8 থেকে 10 দিন পড়ো তাহলে পুরো হ্যান্ডনোটটি কভার করতে পারবা এবং তোমাদের কম্পালসরি ইংলিশে A+ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো এখন আমি তোমাদেরকে রকিবুল 24 এর ডিগ্রি পাস কোর্স হ্যান্ডনোটটি কীভাবে ক্রয় করবা সে সম্পর্কে বিস্তারিত জানাবো। রকিবুল 24 ডিগ্রি 3rd ইয়ার ইংলিশ হ্যান্ডনোট নেওয়ার নিয়ম। তো যে পরীক্ষাটি তোমাদের অনুষ্ঠিত হবে আগামী 2/10/2021। প্রথমে আমার মোবাইল নম্বর 01744559475 এই নাম্বারে ফোন দিয়ে বলতে হবে আমি ডিগ্রি 3rd ইয়ার কম্পালসরি ইংলিশ হ্যান্ডনোটটি নিতে চাই। এরপরে আমার বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে 550 টাকা হ্যান্ডনোট বাবদ তোমাদেরকে দিতে হবে। টাকা পেলে আমি তোমাদের ঠিকানা লিখে নেব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হ্যান্ডনোটটি তোমাদের ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি যদি ঢাকার মধ্যে থাকো তাহলে একদিনের মধ্যে হ্যান্ডনোটটি তোমাদের কাছে পৌঁছে যাবে এবং ঢাকার বাইরে থাকলে তুমি 2 দিনের মধ্যে হ্যান্ডনোটটি পেয়ে যাবা। তো তোমরা টাকা কিভাবে পাঠাবা, টাকা পাঠানোর নিয়ম, তোমরা কিভাবে আমার নাম্বারে টাকা পাঠাবা, তোমরা আমার যে ফোন নাম্বার 01744559475 এই নম্বরে বিকাশ, রকেট, নগদের মাধ্যমে টাকা দিতে পারো। তোমরা যদি তোমাদের পার্সোনাল নাম্বার থেকে টাকা পাঠাও তাহলে অবশ্যই তোমাদেরকে এই নাম্বারটিতে সেন্ড মানি করতে হবে, অথবা তোমরা চাইলে দোকান থেকে এই নম্বরে ক্যাশিং করেও টাকা পাঠাতে পারো। এছাড়া আমি বেশিরভাগ ক্ষেত্রে আমার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটি ইউজ করে থাকি। আমার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটি হলো 01890013418। অনেকেই মার্চেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে জানো না। তো মার্চেন্ট অ্যাকাউন্ট হলো ব্যবসায়িক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে ইচ্ছা মতো টাকা নেওয়া যায়
এই অ্যাকাউন্টটি পার্সোনাল অ্যাকাউন্ট না, এই অ্যাকাউন্টে শুধুমাত্র পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টাকা পেমেন্ট করা যায়, এই অ্যাকাউন্টে দোকান থেকে টাকা দেওয়া যায় না। তো তোমরা যদি দোকান থেকে টাকা পাঠাতে চাও তাহলে এই নম্বরে বিকাশ, রকেট অথবা নগদে টাকা দিতে পারো, অথবা তোমরা যদি তোমাদের নাম্বার থেকে টাকা পাঠাও তাহলে পেমেন্ট করে আমার যে নাম্বার 01890013418 এই নাম্বারে পেমেন্ট করতে পারো। তো তোমাদের একটা কথা জানিয়ে রাখি, পেমেন্ট করলে কোনো খরচ হয় না, কিন্তু তোমরা যদি সেন্ড মানি করো তাহলে তোমাদেরকে 5 টাকা করে কেটে নেয়। তো তোমরা কিভাবে আমার নাম্বারে পেমেন্ট করবা, তোমরা প্রথমে বিকাশ অপশন থেকে ডায়াল করবা *247#, এরপরে 4 নাম্বার অপশন থেকে পেমেন্ট সিলেক্ট করবা, এরপর ইন্টার মার্চেন্ট অ্যাকাউন্ট নং আমার যে নাম্বারটি 01890013418 এই নাম্বারটি দিবা, এরপর ইন্টার অ্যামাউন্টের জায়গায় 550 টাকা দিবা, এরপর ইন্টার রেফারেন্সের ক্ষেত্রে 1 দিবা এবং ইন্টার কাউন্টার নাম্বারের ক্ষেত্রে 1 দিবা এবং পিনের ক্ষেত্রে তোমার পিনটি দিয়ে সেন্ড করবা। তো এভাবেই মূলত পেমেন্ট করতে হয়। আমার এই নাম্বারটি 01890013418 এই নাম্বারটি শুধুমাত্র আমি টাকা গ্রহণ করার ক্ষেত্রে ইউজ করি। তোমরা এই নাম্বারটিতে কখনো ফোন দিবে না, এটি শুধুমাত্র আমি টাকা নেওয়ার ক্ষেত্রে ইউজ করে থাকি। আমার এই নাম্বার 01744559475 এই নাম্বারে সবসময় তোমরা আমাকে পেয়ে যাবা। তো এখন তোমাদের কিছু কমন প্রশ্নের উত্তর দিয়ে দেই। তো প্রথম প্রশ্নটি হলো, স্যার 550 টাকা তো অনেক বেশি। এর উত্তরটি হলো, দেখো হ্যান্ডনোটটি একদম স্পেশাল, মাত্র 8 থেকে 10 দিন পরে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, ইংরেজিতে A+ নিয়ে নো টেনশন। আর তোমাদেরকে অন্য কোনো বই কিনতে হবে না এবং কোথাও গিয়ে তোমাদেরকে প্রাইভেটও পড়তে হবে না। এই রকিবুল 24-এর ডিগ্রি কম্পালসরি ইংলিশ হ্যান্ডনোটে গ্রামাটিক্যাল পার্ট, রাইটিং পার্ট, প্যাসেজ রাইটিং খুব সহজ এবং সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে। তোমরা মাত্র 8 থেকে 10 দিন পরে পুরো সিলেবাসটি কমপ্লিট করতে পারবা এবং ইংরেজিতে তোমাদের A+ নেওয়ার কোনো টেনশন থাকবে না। আমি যে সাজেশনগুলো দিয়েছি সেই সাজেশন থেকে তোমরা 100% কমন পাবা। তো এই দিকগুলো বিবেচনা করলে 550 টাকা তোমাদের জন্য কোনো ব্যাপারেই না। 2 নম্বর প্রশ্নটি হলো, স্যার আমি যদি আপনাকে টাকা দেই কিন্তু আপনি যদি হ্যান্ডনোট না পাঠান। এর উত্তরটি হলো, আমি সবাইকে হ্যান্ডনোট পাঠাই, কারো কাছে টাকা নিয়ে হ্যান্ডনোট পাঠাইনি এরকম কেউ বলতে পারবে না। এবং আমার এই ফোন নাম্বার 01744559475 এই নাম্বারটি আমি দীর্ঘ 4 বছর ধরে ইউজ করতেছি। যদি আমি কখনো কারোর সাথে প্রতারণা করতাম তাহলে আমার এই নাম্বারটি ক্রমান্বয়ে পরিবর্তন করা লাগতো। আর আমার এই রকিবুল 24 ইউটিউব চ্যানেলে আমি 274টি ভিডিও কম্পালসরি ইংলিশের উপরে আপলোড করেছি এবং আমার এই চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা প্রায় 40,000-এর কাছাকাছি। তো তোমরা একটা জিনিস মনে রাখো, যে চ্যানেলে 274টি শুধুমাত্র কম্পালসরি ইংলিশের উপরে ভিডিও আপলোড করা এবং যার সাবস্ক্রাইব সংখ্যা প্রায় 40,000-এর কাছাকাছি, সে কখনো কারোর সাথে প্রতারণা করবে না। তোমরা টাকা দেওয়ার সাথে সাথে তোমাদের নাম ঠিকানা লিখে নিয়ে তোমরা যেখানে আছো সেই ঠিকানায় হ্যান্ডনোটগুলো পাঠিয়ে দিব। তো রকিবুল 24 শুধুমাত্র যে ডিগ্রিতে হ্যান্ডনোট বিক্রি করে তা না, রকিবুল 24-এর মোট 5টি হ্যান্ডনোট রয়েছে। তো রকিবুল 24-এর হ্যান্ডনোট সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো রকিবুল 24-এর কতগুলো হ্যান্ডনোট রয়েছে। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই রকিবুল 24-এর ডিগ্রি পাস কোর্স হ্যান্ডনোটটি ক্রয় করো এবং বাসার মধ্যে পড়তে থাকো। এই হ্যান্ডনোটটি মাত্র 8 থেকে 10 দিন পড়লে তোমরা ইজিলি হবে ডিগ্রি কম্পালসরি ইংলিশে A+ তুলতে পারবা, 100% গ্যারান্টি।